জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী তথা ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত ওশেনিয়া মহাদেশের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়ে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া 10,000-এর বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানকার প্রধান যে সমস্ত ভূখণ্ডগুলি রয়েছে তার ভূপ্রকৃতি আমরা দেখে নেব। প্রথমেই আমরা আলোচনা করব ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে। অস্ট্রেলিয়া দেশটির ভূপ্রকৃতিকে 4টি ভাগে ভাগ করা হয়। পূর্ব দিকে আছে উচ্চভূমি, অস্ট্রেলিয়ার পশ্চিম দিকেও রয়েছে মালভূমি এবং এই মালভূমি এবং উচ্চভূমির মাঝে রয়েছে মধ্যভাগের সমভূমি। উপকূলবর্তী অঞ্চলেও সমভূমি অবস্থান করছে। প্রথমেই আমরা পূর্বের উচ্চভূমি সম্পর্কে আলোচনা করব। অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী। এর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই পর্বতশ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন ডার্লিং ডাউন্স, অস্ট্রেলিয়ান আল্পস, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 2230 মিটার। অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে একটি বড় মালভূমি অবস্থান করছে, যা পশ্চিমের মালভূমি নামে পরিচিত। এই মালভূমিটি অস্ট্রেলিয়ার পশ্চিম দিকের মূল ভূখণ্ডের প্রায় অর্ধেকের বেশি জায়গা জুড়ে অবস্থান করছে। এই মালভূমিটির গড় উচ্চতা 200 থেকে 500 মিটার হয়ে থাকে। অস্ট্রেলিয়ার মানচিত্রে আমরা যে হলুদ রং দেখতে পাচ্ছি এটি হলো পশ্চিমের মালভূমি অঞ্চল। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো। পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়, আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যায়, যাকে প্লেয়া বলা হয়। এছাড়া মরুদ্যানও লক্ষ্য করা যায়। লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত আয়ার রক হল অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয়। কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে। এবারে আমরা অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করব। পূর্ব দিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চলের মাঝখানে যে সমতল ভূমিটি অবস্থান করছে তা মধ্যভাগের সমভূমি অঞ্চল নামে পরিচিত। গ্রে আর সেলউইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে 3টি ভাগে ভাগ করেছে। দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদী অববাহিকা বা রিভোরিনা সমভূমি, মাঝে আয়ার হ্রদের অববাহিকা, আর উত্তরে কার্পেন্টেরিয়া নিম্নভূমি। তাহলে অস্ট্রেলিয়ার যে মধ্যভাগের সমভূমি অঞ্চল সেটি অবস্থান করছে কোথায়? পূর্ব দিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চলের ঠিক মাঝখানে। এই মধ্যভাগের সমভূমি অঞ্চল আবার 3টি ভাগে বিভক্ত হয়েছে। একেবারে দক্ষিণে আছে মারে ডার্লিং নদী অববাহিকা। উত্তর দিকের কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টেজিও কূপ বলা হয়। অর্ধচন্দ্রাকৃতির ভাঁজযুক্ত শিলাস্তরে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর থাকলে এবং তার প্রান্তভাগ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে সেখানে বৃষ্টির জল প্রবেশ করে, ফলে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে পর্যাপ্ত জল থাকে। পরবর্তীতে এই প্রবেশ্য শিলাস্তর পর্যন্ত কূপ খনন করলে জল স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। পৃথিবীর মধ্যে এই অস্ট্রেলিয়াতেই এই আর্টেজিও কূপের সংখ্যা সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার চারপাশের উপকূলেই সমভূমি রয়েছে।
এই সমভূমি উপকূলের সমভূমি নামে পরিচিত, তবে বেশিরভাগ সমভূমি খুব সংকীর্ণ। উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর এবং দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া, আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এখান থেকে প্রশ্ন দেওয়া হয় যে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? স্বাভাবিকভাবে উত্তর হবে গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। এটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের সমান্তরালে সমুদ্রে অবস্থান করছে। প্রবাল কিট জমে সমুদ্রের মধ্যে এই প্রবাল প্রাচীর সৃষ্টি হয়েছে। এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে প্রায় 2000 কিলোমিটার প্রসারিত হয়েছে। জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। ভারতের লাক্ষাদ্বীপ হলো একটি প্রবাল দ্বীপ। এবারে আমরা নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়, তা আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি। মানচিত্রে নিউজিল্যান্ড এখানে উত্তর দিকে বড় এবং দক্ষিণ দিকে ছোট দ্বীপ দেখতে পাচ্ছি। তাছাড়া স্টুয়ার্ট দ্বীপের অবস্থানও আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি। পর্বত, মালভূমি এবং সমভূমি এই তিনটি ভাগে ভাগ করে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিকে মানচিত্রে উপস্থাপন করা হয়েছে। নিউজিল্যান্ডে অনেকগুলো আগ্নেয়গিরি আছে, যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু প্রভৃতি। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস নিউজিল্যান্ডের প্রধান পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক হল নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদী হল ওয়াইটাকি, ক্লোথ, ওয়ানগামুই, টায়েরি। এই সমস্ত নদীগুলির দৈর্ঘ্য ছোট এবং নদীগুলো খরস্রোতা। এদেশের পার্বত্য অঞ্চলে অনেকগুলি হিমবাহ সৃষ্ট হ্রদ লক্ষ্য করা যায়। আমরা এখান থেকে জানলাম যে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কুক, এটি দক্ষিণ আল্পস পর্বতশ্রেণীতে অবস্থান করছে। আমরা মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া, যেগুলো হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত হয়েছে, তাদের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 4509 মিটার। হাওয়াই বিখ্যাত আগ্নেয়গিরি মৌনা লোয়া হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। এখানে কিছু প্রবল দ্বীপ আছে, যেমন মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি। এই দ্বীপগুলি মৃত প্রবাল জমা হয়ে সৃষ্টি হয়েছে। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি। কেন বলা হয়? কারণ এর উচ্চতা সমুদ্রের তলদেশ থেকে 9170 মিটার। এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে, আর বাকি 4170 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে। অন্যদিকে মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8848 মিটার, তাই মোট উচ্চতার বিচারে মৌনা লোয়ার উচ্চতা বেশি। কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, তাই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আমরা ওশেনিয়া মহাদেশের অবস্থিত বিভিন্ন নদ নদীগুলি সম্পর্কে জেনে নেব। প্রথমে অস্ট্রেলিয়ার নদ নদী। অস্ট্রেলিয়ায় লক্ষ্য করা যায় মারে ডার্লিং, হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার, আয়ার। এদের মধ্যে ব্রিসবেন কুপার হলো অন্তর্বাহিনী নদী। অন্যদিকে মারে ডার্লিং হলো অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী তথা ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী। মারে উৎপত্তি হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে, অন্যদিকে ডার্লিং এর উৎপত্তি হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। অবশেষে এই নদী এনকাউন্টার উপসাগরে গিয়ে পতিত হয়েছে। নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হল ওয়াইটাকি। এই নদীটি বেনমোর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে এবং প্রশান্ত মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে।
অন্যদিকে নিউজিল্যান্ডে আরও একটি নদী হলো ক্লাথা। এটি ওয়ানাকা হ্রদ থেকে উৎপত্তি হয়েছে এবং এর মোহনা প্রশান্ত মহাসাগর। অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমে অসংখ্য হ্রদ রয়েছে, তবে বেশিরভাগ শুষ্ক এবং লবণাক্ত। এদের মধ্যে মধ্যভাগের আয়ার, টরেন্স আর পশ্চিমের মরুভূমির ম্যাকে উইলস উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলেও অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে। তাউপো নিউজিল্যান্ডের বৃহত্তম হ্রদ হল তাউপো। ওশেনিয়া মহাদেশের জলবায়ু। ওশেনিয়া মহাদেশটি উত্তরে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিকভাবে এই মহাদেশের বিভিন্ন অংশে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়, তবে ছোট ছোট দ্বীপগুলিতে সমুদ্রের প্রভাব থাকে, সেখানে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়ার মতো বড় দ্বীপগুলির মধ্যভাগে চরমভাবাপন্ন জলবায়ু থাকে। ওশেনিয়া মহাদেশের জলবায়ুকে 6টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু, ব্রিটিশ জলবায়ু। প্রথমে নিরক্ষীয় জলবায়ু। মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলিতে যেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সেখানে নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি। উষ্ণতা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বৃষ্টিপাত 200 সেন্টিমিটার বা তারও বেশি হয়ে থাকে। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে শীতকাল শীতল ও শুষ্ক থাকে আর গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে। অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলের ব্রিসবেনে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। এখানকার উপকূল অঞ্চলে সারা বছরই বৃষ্টিপাত হয়ে থাকে। গ্রীষ্মকালে আয়ন বায়ু এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখনও বৃষ্টিপাত হয়। আবার শীতকালে এই অঞ্চলের উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, সেই সময়ও বৃষ্টিপাত হয়ে থাকে। এই অঞ্চলে না শীত না উষ্ণ, অর্থাৎ খুব বেশি উষ্ণও হয় না এবং খুব বেশি ঠান্ডাও হয় না। অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পারথ আর অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল শীতকালে বৃষ্টিপাত। এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটার। তবে শীতকালে বৃষ্টিপাত হলেও গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয় না। অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশে ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে বৃষ্টি হয় না বললেই চলে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম। গ্রীষ্মকাল বেশ উষ্ণ আর শীতকাল বেশ শীতল। পশ্চিমের মালভূমি অঞ্চলে অবস্থিত এই জলবায়ু অঞ্চলে মরুভূমি সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে ব্রিটিশ জলবায়ু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে এখানে হালকা উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর শীতকালে বেশ শীত 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার হয়। জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই জলবায়ুর পার্থক্যে স্বাভাবিক উদ্ভিদেরও পার্থক্য হয়ে থাকে। ক্রান্তীয় চিরহরিত অরণ্য। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপের উষ্ণতা ও আর্দ্রতা বেশি হওয়ায় এখানে ঘন চিরহরিত বনভূমি সৃষ্টি হয়েছে। এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। এখানে পাম, বার্চ, সিডার, বাঁশ প্রভৃতি গাছ জন্মায়। নাতিশীতোষ্ণ অরণ্য। পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া আর নিউজিল্যান্ডের বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপুলার, এলম এখানকার প্রধান উদ্ভিদ। ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়।
অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস জুরা জাতীয় গাছ লক্ষ্য করা যায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণম্বু, ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে এই মরু উদ্ভিদগুলি লক্ষ্য করা যায়। এই ধরনের গাছে কাঁটার পরিমাণ বেশি থাকে, পাতার পরিমাণ কম থাকে এবং গাছগুলোর শিকড় মাটির গভীরে প্রবেশ করে। অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়, যারা কারি, বুলুগাম প্রভৃতি উদ্ভিদ এই বনভূমিতে লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওটিতে মারে ডার্লিং অববাহিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।